দেখতে পাচ্ছ বোধহয়। জি স্যার। ওকে, দেখো টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এ যেটা আমাদেরকে পড়তে হবে সেটা আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। তোমরা হয়তো টেক্সটাইল টেস্টিং এর কোয়ালিটি কন্ট্রোল 1 পড়েছো, তাই না? জি স্যার। তো তারই পার্সপেক্টিভসে এখানে কিছু অল্প কিছু পরিবর্তন আছে। যেমন আমরা ইয়ার্ন টেস্টিং এবং ফেব্রিক টেস্টিং দুটো টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 2 তে পড়বো। তো আমরা একটু দেখে নিই ইয়ার্ন টেস্টিং এর জন্য আমাদের কি কি পড়তে হবে। প্রথমত যে স্যাম্পল এন্ড স্যাম্পল ডেফিনেশন, এগুলো সিম্পল কথাবার্তা, সিম্পল প্রাইমারি ইন্ট্রোডাকশন একটা পড়তে হবে। মেজারমেন্ট, হ্যাঁ, স্যাম্পলিং মেথড, তারপরে রয়েছে আমাদের মেজারমেন্ট অফ টেনসাইল ইয়ার্ন স্ট্রেন্থ, সিঙ্গেল থ্রেড ব্যালিস্টিক টেস্ট, সিআরই সিআইটি মেথড, এগুলো হয়তো দেখে এসেছো, এগুলো পড়তে হবে। তারপর স্যালাইভার রোভিং এর ইরেগুলারিটি, ইয়ানের মেজারমেন্ট এন্ড কাটিং ওয়েটিং মেথডস, থিকনেস, আন্ডার কম্প্রেশন, তারপর ভেরিয়েশন মেজারমেন্ট, ইমপারফেকশন, কম্প্রেশন, স্ট্যাটিস্টিক্স, এগুলো পড়তে হবে। প্রসিডিউর ফর কারেকশন, ইমপ্লিমেন্টেশন অফ হিয়ারিনেস পড়তে হবে। ফেব্রিক টেস্টিং এর ভিতর যদি আমরা একটু দেখি, দেখো ফেব্রিক ডাইমেনশন মেজারমেন্ট, যেটা আমরা শ্রিঙ্কেজ বলে থাকি, যে লেন্থ, উইথ, থিকনেস, ইন স্পিক্স পার ইউনিট লেন্থ, ওভেন ফেব্রিক এক্সেট্রা পড়তে হবে। ক্রিম পড়তে হবে, ফেব্রিকের ক্রিম টেস্ট কিভাবে করা হয় সেগুলো দেখতে হবে। রিলেশনশিপ, ফাইবার স্ট্রেংথ মেজারমেন্ট, ফাইবার স্টিফনেস রিলেশনশিপ, মেজারমেন্ট অফ এয়ার ওয়াটার পারমিয়াবিলিটি, এই মোটামুটি কার্পেট টেস্টিং দিয়ে শেষ হচ্ছে। তো ফেব্রিক টেস্টিং এবং ইয়ার্ন টেস্টিং মূলত আমরা দুটো পড়বো এবং কিছু কিছু টেস্ট শিখবো। তো এই ছিল আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর সিলেবাস। ওকে, তাহলে আমরা এবার সরাসরি লেকচারে চলে যাই। আমি আরেকটা স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করছি। হোপফুলি দেখতে পাচ্ছ, আমাকে জানাও ইটস ক্লিয়ার। তোমাদের সাথে কি ক্লিয়ার দেখা যাচ্ছে এভরিওয়ান? হ্যালো, জি স্যার, ক্লিয়ার। ওকে। সো প্রথমে আমরা যেটা দেখলাম যে স্যাম্পল এবং স্যাম্পলিং সম্পর্কে আমাদের কিছু পড়াশোনা করতে হবে। সো সেটাই আমরা একটু দেখবো সবাই। দেখি, তার আগে আমাদের প্রাইমারি কিছু কথাবার্তা জেনে নেওয়া দরকার। প্রথমত যে আমরা আজকে পড়তেছি টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2. So at first, I would like to ask you, what is textile? Can you explain the definition of the textile? Anyone? কেউ বলতে পারবে টেক্সটাইলের ডেফিনেশনটা একজন? What do you mean by textile? হ্যালো, সরি স্যার। শুনতে পাচ্ছ তো সবাই না? ইটস ক্লিয়ার জি সাউন্ড? জি স্যার, জি স্যার। ওকে ওকে। টেক্সটাইল মূলত আমরা যেটা আগে বুঝতাম সেটা হচ্ছে ওভেন ফেব্রিক, কিন্তু বর্তমানে যেটা বোঝাচ্ছে সেটা শুধুমাত্র ওভেন ফেব্রিকে সীমাবদ্ধ নেই। টেক্সটাইল পুরোটাকে বোঝাচ্ছে এখন। একটা অ্যাপারেল শুরু থেকে মানে শুরু থেকে ইয়ার্ন থেকে শুরু করে যা কিছু আছে এখন শুধুমাত্র এখানেই নাই, এবং সেটা অ্যাডভান্সও চলে গেছে। যেমন বর্তমানে আমরা মেডিকেল টেক্সটাইল উৎপাদন করছি, সমস্ত কিছুই এখন টেক্সটাইলকে বোঝায়। আগে বোঝাইতো শুধু। ওকে, এই টেক্সটাইল গুলোর উদ্দেশ্য মানুষের হিউম্যান বিং এর প্রয়োজন মেটানো, বিভিন্ন পারপাস ইউজ করা হয়ে থাকে। তো সেটার জন্য একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে হবে আমাদেরকে, বায়ারকে, আমাদের যারা ক্রেতা তাদেরকে। সো এট দিস মোমেন্ট হোয়াট ইজ কোয়ালিটি? কোয়ালিটিটা বলতে তোমরা কি বুঝায়? তোমাদের কাছে কি মনে হয় কোয়ালিটি বলতে কি বুঝায়? স্যার, প্রোডাক্টটা কতটুকু ভালো আর কতটুকু খারাপ সেটা স্যার। কতটুক ভালো এবং কতটুক খারাপ সেটার, কিন্তু প্রোডাক্টটা কতটুক ভালো এবং কতটুক খারাপ এটার পারসেপশনটা কিন্তু এক একজনের এক এক রকম। ঠিক আছে? হ্যালো, এটার পারসেপশনটা কিন্তু এক একজনের এক এক রকম। কারো কাছে মনে করো তোমার কাছে ডিপ ব্লুটা ভালো জি লাগে স্যার। জিন্স, আবার অনেকের কাছে হোয়াইট ভালো লাগে, হ্যাঁ। সো এটা কিন্তু ভেরি করছে। সো কোয়ালিটি বলতে যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্ম কোয়ালিটি refers to the excellence of a product, definitely excellence of a product, but এই এক্সেলেন্সটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করছে একজন ক্রেতার উপর। একজন ক্রেতা কতটুকু সে বুঝতে পারবে, যে কতটুকুতে স্যাটিসফাই হবে সেটাকে। সো সিম্পলি যদি আমরা বলে থাকি টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সিম্পলি কাস্টমার ডিমান্ড ফুলফিল করা। কোয়ালিটি বলতে বোঝাচ্ছে কাস্টমার ডিমান্ড ফুলফিল করা। দেখো, আগে যে জিন্স প্যান্ট গুলি পরা হতো সেই জিন্স প্যান্ট গুলি কিন্তু, কে ফোন দিচ্ছে বারবার, আগে যে জিন্স প্যান্ট গুলি পরা হতো সেই জিন্স প্যান্ট গুলো কিন্তু রাপচার ছিল না। এখন যে জিন্স প্যান্ট গুলি পরা হয় সেখানে ক্র্যাপিং করা থাকে, রাপচার করা থাকে, অনেক কিছু করা থাকে, শেডিং করা থাকে। হ্যাঁ, এটা এখন কিন্তু কোয়ালিটি, এটাই কিন্তু ডিমান্ড, অর্থাৎ কাস্টমার ডিমান্ডটাকে ফুলফিল করাই কোয়ালিটি। ওকে, এই কোয়ালিটিটা কিভাবে ইনশিওর করব আমরা? সেই কোয়ালিটিটা ইনশিওর করার জন্য আমাদের টেক্সটাইল টেস্টিং এ যেতে হবে। অর্থাৎ
তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি গুলো মেজার করার জন্য আমাদের টেস্ট করতে হবে। আচ্ছা, তোমরা টেস্টিং 1-এ কি কি পড়ে এসছো মনে আছে? আমাকে একটু বলতে পারবে? জি স্যার, সেম টেক্সটাইল এটাই পড়ছি স্যার। আর কি বলে, বলো। রিলেটিভ হিউমিডিটি, হুম। তারপর স্যার রিলেটিভ হিউমিডিটির ভিতর কিভাবে মেশার করতে হবে, আর স্যার স্টার্টিংটা কি স্যার ভুলে গেছি স্যার। ওকে, দ্যাটস এনাফ। সো আমাদের টেস্টিং এর নানা পারপাস আছে, বিভিন্ন প্রকার টেস্টিং রয়েছে। যেমন মনে করো একটা কাপড়ের, আমরা একটু আগে ডাইমেনশনালের কথা বললাম, একটা কাপড় বাজার থেকে তুমি টি শার্ট নিয়ে এসেছো কিনে, তো পরলা ভালোই, ধোয়ার পরে যেটা দেখা গেল নিচে বেড়ে গেছে প্রায় কয়েক ইঞ্চি উপরে, অথবা কমে গেছে কয়েক ইঞ্চি, এরকম হয় না মাঝে মধ্যে? তারপর আবার মনে করো যে কাপড়, নতুন কাপড়ে কালার উঠে চলে গেছে, এরকমও তো হয় মাঝে মাঝে, তাই না? সো এই যে বিষয়গুলা, কোন একটা ফেব্রিক থেকে কালার উঠবে কিনা, কোন একটা ফেব্রিকের ডাইমেনশনটা ঠিক থাকবে কিনা, এই সমস্ত, অর্থাৎ টেক্সটাইল ম্যাটেরিয়ালের কোয়ালিটি ইনশিওর করার জন্য যে সমস্ত চেকস বা চেকিং গুলি বা টেস্ট, সেগুলোকে আমরা টেস্টিং বলছি। যে পদ্ধতিতে করব সেগুলোই আমরা জানবো, সো সেটাকে আমরা টেস্টিং বলছি। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু বায়াররা প্রচুর পরিমাণে টেস্ট দিয়ে থাকে। আমাদের বিভিন্ন ইয়েতে কিন্তু এই টেস্টগুলো করা হয় থার্ড পার্টি ল্যাবে, তোমরা হয়তো নাম শুনে থাকবে। বিভিন্ন প্রকার বায়ার, যেমন এইচএনএমসি, এনডে থেকে শুরু করে অনেক বায়ারই আছে। থার্ড পার্টি ল্যাব যেমন ইন্টারটেক বাংলাদেশ, হ্যাঁ, মাইক্রোফাইবার, তারপরে আরো অনেকগুলোই রয়েছে যেগুলো বাংলাদেশে কাজ করে। বুরু ভেরিটাস, এরা খুবই বাংলাদেশে থার্ড পার্টি হিসেবে অনেক পপুলার। এখানে টেস্টগুলো করিয়ে বায়ারকে দেওয়া হয়। ওকে, সো একটা প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে, কোয়ালিটি প্রোডাক্ট দিতে গেলে আমাদের কিন্তু র মেটেরিয়াল থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই আমাদের কি করতে হবে? প্রোডাক্ট কোয়ালিটি, অর্থাৎ র মেটেরিয়ালস কোয়ালিটি গুলো চেক করতে কন্ট্রোল। হবে। সেটাকে কিন্তু আমরা বলতেছি কোয়ালিটি কন্ট্রোল। ওকে, তাহলে একটা প্রোডাক্টের পিছনে কিন্তু প্রত্যেকটা মানুষের অ্যাওয়ারনেস থাকতে হবে, এবং র মেটেরিয়াল থেকে শুরু করে হলেই কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট আসবে। তো এটার জন্য অনেক সার্টিফিকেট আছে, যেমন আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, তারপর সিক্স সিগমা সার্টিফাইড ইন্ডাস্ট্রি, এগুলো করা হয়ে থাকে। ওকে, তো নর্মালি এই ছিল কথাবার্তা, যে টেক্সটাইল টেস্টিং এর উদ্দেশ্যটাই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, বা আমরা যে প্রোডাক্টটা বায়ারকে দিব সেটা ইনশিওর করা, যে বায়ার একটা গেঞ্জি নিল, সেই গেঞ্জিটার কালার উঠবে কিনা সেটা আমি আগে থেকে টেস্ট করব কিভাবে, সেটাই টেস্টিং। ওকে, সো এই টেস্টিং এর জন্য আমাদের তো হিউজ অনেক প্রোডাকশন হয়। এই সব রোল রোল ফেব্রিক, কেজি কেজি ফেব্রিক, এই সমস্ত ফেব্রিক কি চেক করা সম্ভব? না সবগুলো ফেব্রিক তো চেক করা সম্ভব নয়, সেজন্য আমাদের সীমিত আকারে চেক করতে হয়, যেটাকেই আমরা স্যাম্পল বলছি। সো টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল অবজেক্টিভ সহ হয়ে গেছে। আমরা যদি স্যাম্পলিং এ চলে যাই সরাসরি, তাহলে এই যে হিউজ পরিমাণ, এখান থেকে যখন আমরা চেক করতে চাইবো, আমাদের তো সবগুলোর কোয়ালিটি সম্পর্কে জানা দরকার, কিন্তু সবগুলো চেক করা সম্ভব নয়। ওই বলে না যে ভাত একটা টিপলেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা, হুম, একটা টিপলেই জি বোঝা স্যার যায় যে ভাত হয়েছে কিনা, বাট ওই ভাতটাকে তো সিলেক্ট করতে হবে। সো স্যাম্পলিংটাও হচ্ছে ঠিক সেই একটা ভাত যেটাকে তুমি সিলেক্ট করবে, সেটাই হচ্ছে স্যাম্পলিং। অর্থাৎ বলা হচ্ছে, মনে করো অনেক বড় কটন বেল চলে এসেছে তোমার কাছে, সেই কটন বেলে প্রচুর পরিমাণে তুলা রয়েছে। এখন তোমাকে বলা হলো অনেকগুলো বেল এসেছে, যে লটটা এসেছে সেগুলোর কোয়ালিটি চেক করার জন্য, অ্যাজ এ অফিসার বা ইঞ্জিনিয়ার তুমি, তোমাকে বলা হলো, তো তুমি তো এখন সবগুলো চেক করবে না, তোমাকে না স্যার যে কোনো একটা স্পেসিফাইক একটা লট থেকে বা যে কোনো খান থেকে অল্প একটু তুলা নিয়ে চেক করতে হবে। তার মানে তুমি বুঝাচ্ছ সেই অল্প একটু তুলাই কিন্তু পুরো যতগুলো তুলো এসেছে সবগুলোকে রিপ্রেজেন্ট করছে। জি স্যার হ্যাঁ, তাহলে এই যে কাহিনীটা, এই যে ঘটনাটা, এই যে অল্প একটু তুলাকে সিলেক্ট করাটা, এটাকেই বলা হচ্ছে স্যাম্পল। সেখানে দেখো সংজ্ঞায় কি বলছে, যে স্যাম্পল রেফার্স টু দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অফ সিলেক্টিং এন্ড স্টাডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিলেটিভলি small number of items from a relatively large population to draw the statistically valid inference about the characteristics of the entitled population। অর্থাৎ একটা ফুল পপুলেশন, একটা জনগোষ্ঠী যদি আমরা বলি, একটা গ্রামের মানুষ কিরকম, তার একটা মানুষকে দেখলেই বোঝা যায়। তো সেই একটা মানুষকে চুজ করাটাই, বা সেই একটা মানুষ যেটা, যে কিনা পুরো গ্রামের রিপ্রেজেন্টেটিভ, সেটাকে কিন্তু আমরা বলতেছি স্যাম্পল। ক্লিয়ার? ওকে, জি স্যার। নেক্সট, এইম অফ দ্য স্যাম্পলিং কি? উদ্দেশ্য খুবই সহজ এবং সিম্পল, যে এইম অফ দ্য স্যাম্পলিং হচ্ছে যে প্রোডিউস আনবায়াসড স্যাম্পল হুইচ রিপ্রেজেন্ট দ্য হোল স্যাম্পল। একটা কোনো স্যাম্পল সম্পর্কে নিরপেক্ষ ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য এটা সাধারণত করা হয়, কোয়ালিটি চেকের জন্য করা হয়। সো স্যাম্পল সম্পর্কে ডেফিনেশন যদি আমরা বলি, যে স্যাম্পল ইজ ডিফাইন্ড এজ এ smaller set of data that is chosen or selected from a large population by using a predefined selection method। আমাদের অনেকগুলো সিলেকশন মেথড রয়েছে, আমরা পরবর্তীতে দেখব। These elements are known as sample
পয়েন্টস অর স্যাম্পলিং ইউনিটস অর অবজারভেশন এক্সেট্রা, অনেকে অনেক নামে বলা হয়। তো এই ক্ষুদ্র এককটাকে বলা হচ্ছে স্যাম্পল। তো স্যাম্পল আমাদের সাধারণত দুই প্রকার হয়ে থাকে, র্যান্ডম স্যাম্পল এবং বায়াস স্যাম্পল, নিউমেরিক্যাল স্যাম্পল, বায়াস স্যাম্পল। আমরা একটু দেখি যে র্যান্ডম স্যাম্পল, র্যান্ডম কথাটা দিয়ে আমরা বুঝতে পারছি কি, যে র্যান্ডম, হঠাৎ করে, অর্থাৎ এখানে কোনো ভাবা চিন্তা নাই, হঠাৎ করে আমি গেলাম একটা তুলার লট থেকে, যেটা মন চাইলো সেখান থেকে তুলো বের করে নিলাম, সেটাকে আমরা বলতেছি র্যান্ডম স্যাম্পলিং আর র্যান্ডম স্যাম্পল। নিউমেরিক্যাল স্যাম্পলটা হচ্ছে যে, মনে করো যে কোনো কিছুর ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে হতে পারে। নিউমেরিক মানে কি, নিউমেরিক মানে হচ্ছে নাম্বার, সেটা লেন্থের ভিত্তিতে হতে পারে। মনে করো লট নাম্বার এসেছে 1 থেকে 100 পর্যন্ত, তুমি যেটা করতেছো, কি করতেছো, তুমি 10 গ্যাপ দিয়ে চেক করতেছো, 1 চেক করলা, 10 চেক করলা, 20 চেক করলা। অর্থাৎ একটা নিউমেরিক সিম্পল, নিউমেরিক হারমোনিতে যখন তুমি চেক করতেছো, তখন সেটাকে আমরা বলতেছি নিউমেরিক স্যাম্পল। ওকে। বায়াস স্যাম্পলটা হচ্ছে যে, বায়াস মানে তো বোঝাই যাচ্ছে যে আগে থেকে ঠিক করা, অর্থাৎ তোমরা যেমন বলো ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হয়, তো বায়াস স্যাম্পলটা ঠিক সেরকম অনেকটাই, যে তোমাকে আগে থেকেই যে ডেলিভারি, তোমাকে মনে করো তুমি থার্ড পার্টি, তোমাকে তুলা চেক করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যারা ডেলিভারি করেছে তারা অলরেডি তোমাকে বলে দিয়েছে যে স্যার আপনি 55 নাম্বার লটটা চেক করবেন প্লিজ। তাহলে তুমি কি করলা, তুমি সরাসরি গিয়ে 55 নাম্বার লটটা চেক করলা। ওরা কি করেছে, 55 নাম্বার লটে ভালো তুলা দিয়ে দিয়েছে। তার মানে কি, তোমার তখন তুলার কোয়ালিটিটা ভালো দেখাচ্ছে, কিন্তু আলটিমেট পুরো তুলোর কমিউনিটির কিন্তু কোয়ালিটি ভালো না। তো এই ধরনের স্যাম্পলিংটাকে বলা হচ্ছে বায়াস স্যাম্পল। সো র্যান্ডম স্যাম্পলিং, স্যাম্পল অর স্যাম্পল, নিউমেরিক্যাল স্যাম্পল এবং বায়াস স্যাম্পল। ক্লিয়ার? এই স্যার হচ্ছে র্যান্ডম স্যাম্পলটা আরেকবার বলেন স্যার। র্যান্ডম স্যাম্পল হচ্ছে, তুমি একজন নিরপেক্ষ মানুষ, কোনো কিছু জানো না, তোমার সামনে 100টা লট আছে, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা লট থেকে তুমি তুলো নিয়ে চেক করবা, এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল, অর্থাৎ র্যান্ডম। জি স্যার। এখানে আগে থেকে কোনো মানে কিছু, এখানে আমার ইচ্ছা মতো স্যার। এখানে তোমার ইচ্ছা মতো তুমি চেক করবে। আর নিউমেরিকে স্যার মানে একটা যেমন সিরিজ 10টা থাকবে, থেকে যে কোনো একটা বাছাই করব। হ্যাঁ, এখানে একটা হারমোনি থাকবে, বা একটা কোনো প্যারামিটারস এর উপর হতে পারে, সেটা নাম্বার হতে পারে, লেন্থ হতে পারে, ওকে, জি স্যার। সাইজ হতে পারে, মানে কোনো একটা নিউমেরিক নাম্বার থাকছে এখানে, সেটাকে আমরা জি বলছি নিউমেরিক্যাল স্যাম্পল। আর জি বায়াস স্যাম্পল তো বুঝতেই পারছো যে আগে থেকে ঠিক করা থাকে, সেটাকে আমরা, অর্থাৎ যে স্যাম্পলিং কোনোভাবে প্রভাবিত হয় কোনো কিছু দ্বারা, সেটাকে আমরা বলতেছি বায়াস বাই। স্যাম্পল। ওকে। তো স্যাম্পলিং, স্যাম্পল সম্পর্কে জানলাম। স্যাম্পলিং প্রধানত দুই প্রকার, প্রবাবিলিটি স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আমরা যদি একটু চার্টটা দেখে থাকি, স্যাম্পলিং মেথডস এর ভিতরে প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি, প্রবাবিলিটির ভিতরে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, সিম্পল, র্যান্ডম, ক্লাসে না আমার কল দিতেছো কেন? স্যাম্পল, ঠিক আছে, ক্লাস্টার স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, হ্যালো। এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং ভিতরে কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্টাল, পারপোসিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং। আমরা এই সবগুলো সম্পর্কে একটু জানবো, স্যাম্পলিং মেথড সম্পর্কে। ওকে, প্রথমে জেনে নেওয়া যাক প্রবাবিলিটি স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি। যে প্রবাবিলিটি স্যাম্পলিং, নিশ্চয়ই আমরা প্রবাবিলিটির অঙ্ক করেছি, যে প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ এ স্যাম্পলিং মেথড দ্যাট সিলেক্টস আ র্যান্ডম নাম্বারস অফ পপুলেশন বাই সেটিং এ ফিউ ক্রাইটেরিয়া। যখন কোন একটা পপুলেশন থেকে র্যান্ডমলি যে কোনো ক্রাইটেরিয়া সিলেক্ট করে স্যাম্পলটাকে কালেক্ট করা হয় যে পদ্ধতিতে, সেটাকে প্রবাবিলিটি স্যাম্পলিং বলা হয়। যেমন কোন এলাকায় ত্রাণ দেওয়া হবে, সেখানকার গরিব দুস্থ মানুষদের সিলেক্ট করতে হচ্ছে, তাহলে মোটামুটি যারা গরিব সেটা চেয়ারম্যান জানে, বা নরমালি নিরপেক্ষভাবে যখন সিলেক্ট করা হবে, সেটাকে প্রবাবিলিটি স্যাম্পলিং বলছি। বাট নন প্রবাবিলিটি স্যাম্পলিং যখন কোনো প্রকার বায়াসড হয়ে যাবে, তখন সেটাকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছি। যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ এ মেথড, দেখো প্রবাবিলিটি স্যাম্পলিং এ যদি 50 জন থাকে বা 100 জন থাকে, সেই 50 জন বা 100 জনের উঠার চান্স 100%, ওঠার চান্স সবার সমান, অর্থাৎ 1/100, 1/50। এখানে যদি 10 জন থাকে, 10 জনের হওয়ার চান্স, সেই রিলিফটা, সেই ত্রাণ পাওয়ার সম্ভাবনা সমান 1/10। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ সেটা নয়। সেখানে কি করা হচ্ছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ দ্য মেথড অফ ব্রিলিয়েন্ট অর রিসার্চার এবিলিটি টু সিলেক্ট র্যান্ডম, and this sampling method is not fixed or predefined selection process and make difficult to all elements। দেখো নন প্রবাবিলিটি স্যাম্পলে 10 জন যদি থাকে, সেই 10 জনের ভিতরে কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে তাদেরকে সিলেক্ট করা হয়, অর্থাৎ বায়াসড হয়ে সিলেক্ট করা হয়, সেখানে 10 জনই 10 জন উঠার চান্স কিন্তু নাই। সো এটাকে আমরা বলতেছি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। চলো আমরা একটু ডিটেইলস দেখে দিই। সো এবার আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি স্যাম্পলিং এর আমরা যদি কথা বলি, যে দেখো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, দিস ইজ ভেরি সিম্পল, যে ওয়ান অফ দ্য বেস্ট প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ইজ এ trustworthy method for obtaining information where a single number of a population is chosen randomly and merely by chance, and each individual has exact same probability of being chosen to be a part of the sample। ভেরি সিম্পল, যে একটা প্রতিষ্ঠানের 500 এমপ্লয়ি আছে, তো এইচআর টিম যে কোনো জনকে
নিতে পারে, যে কোনো জনকে চয়েস করতে পারে, এখানে কোনো বায়াস নেই, কোনো কিছু নেই, সেটাকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলছি। অর্থাৎ একেবারে নিরপেক্ষ, যেখানে কোনো প্রকার কোনো কিছু নেই, সেটাকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলছি। বাট নেক্সট, ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ। যে ক্লাস্টার স্যাম্পলিং ইজ এ মেথড হোয়ার দ্য রিসার্চার ডিভাইডেড দ্য এন্ট্রি অফ দ্য পপুলেশন ইনটু এ সেকশন অর ক্লাস্টার। যখন কতগুলো গুচ্ছতে ভাগ করব টু রিপ্রেজেন্ট এ পপুলেশন ইজ নন এজ এ ক্লাস্টার স্যাম্পলিং। বিষয়টা এরকম, যখন এটাকে আমরা কোনো একটা প্যারামিটারস এর উপর ভাগ করে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করব, যেমন এজ, লোকেশন, সেক্স, রিলিজিয়ন এটসেট্রা, এটার উপর বেস করে যখন আমরা স্যাম্পলিং করব তখন কিন্তু সেটাকে আমরা ক্লাস্টার স্যাম্পলিং বলছি। যেমন মনে করো ত্রাণ দেওয়া হবে ওই পাড়ায়, তাহলে ওই পাড়ায় বৃদ্ধ কতজন আছে শুধুমাত্র তাদেরকে ত্রাণ দেওয়া হবে, এটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। বাট ওই পাড়ায় ত্রাণ দেওয়া হবে যে কেউ হতে পারে, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। ওকে, স্টাডিফাইড স্যাম্পলিং বা স্তরীভূত, যখন এটা একটা নির্দিষ্ট স্তরের পপুলেশনকে বোঝায়, অর্থাৎ ক্লাসিফিকেশন কে বোঝাচ্ছি আমরা, যে স্টাডিফাইড র্যান্ডম স্যাম্পলিং ইজ এ মেথড হোয়ার এ পপুলেশন ক্যান বি ডিভাইডেড ইনটু স্মল গ্রুপ এন্ড ডোন্ট ওভারল্যাপ বাট রিপ্রেজেন্ট এন্ট্রি টুগেদার। While sample, these groups can be organized and draw a sample from each group separately. যেমন আমরা একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব। যেমন ফর এক্সাম্পল, a researcher looking to analyze the characteristics of a people being different annual income division. মনে করো বিভিন্ন ইনকামের উপর, যে কারো স্যালারি 20,000, কারো স্যালারি 50,000, কারো স্যালারি 30,000, কারো স্যালারি এরকম করে যখন আমরা ভাগ করতেছি তখন আমরা সেটাকে বলতেছি যে স্টাডিফাইড, অর্থাৎ যে কোনো একটা ক্লাস মেইনটেইন করে যখন আমরা কাজ করতেছি, যখন স্যাম্পল চুজ করতেছি তখন আমরা সেটাকে বলতেছি স্টাডিফাইড বা স্তরীভূত স্যাম্পলিং। ওকে, ইউজ অফ দ্য প্রবাবিলিটি স্যাম্পলিং যদি আমরা একটু দেখি যে কোথায় কোথায় ইউজ হয়। রিডিউস স্যাম্পল বায়াস, ডিভার্স পপুলেশন এন্ড ক্রিয়েট অ্যান অ্যাকুরেট স্যাম্পল। সাধারণত সবসময় নিরপেক্ষ এবং অ্যাকুরেট স্যাম্পলের জন্য আমাদের এই স্যাম্পলিংটা দরকার। এখানে আরেকটা বাদ গেছে, সিস্টেমেটিক স্যাম্পলিং। আমরা সিস্টেমেটিক স্যাম্পলিংটা যদি একটু বলি, যে আমরা একটু আগে যে নিউমেরিকটার কথা বললাম সেটাই কিন্তু সিস্টেমেটিক স্যাম্পলিং। যে ইউজিং এ systematic sampling method, members of a sample are chosen in regular interval of the population. If required selection of a starting point, the sample size and that can be related to regular intervals. অর্থাৎ মনে করো 5, 10, 15, 20 যেটা বললাম একটু আগে তোমাদের। সো এখানে আমরা চারটা প্রবাবিলিটি স্যাম্পলিং এর চারটা ভাগ আমরা দেখলাম। সেই চারটা ভাগ হচ্ছে, আমরা নরমালি যদি দেখি যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ফার্স্ট, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি, নরমালি আমরা কি করছি, সিম্পলি যেটাকে চুজ করতেছি, অর্থাৎ কোনোভাবে বায়াস না হয়, সেটাকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলছি। সিস্টেমেটিক স্যাম্পলিংটাও র্যান্ডম স্যাম্পলিং, কিন্তু সিস্টেমেটিক স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা কি করছি, সিস্টেম ওয়াইজ করছি, অর্থাৎ একটা ইন্টারভালে, অর্থাৎ নিউমেরিক নাম্বার আমরা ইউজ করছি, 5, 10, 15, 20 বা শুধুমাত্র ইভেন অথবা শুধুমাত্র ওড নাম্বারগুলি, সেটাকে আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং বলছি। নেক্সট, ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা আমরা কি করছি, একটা গুচ্ছ অর্থাৎ ভাগ করে ফেলতেছি, একটা ছোট ছোট গ্রুপে ভাগ করছি। গ্রুপ এবং স্তর কিন্তু এক নয়, ছোট ছোট গ্রুপে যখন ভাগ করে ফেলতেছি কিসের উপর, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, সেটা ধর্মের উপর ভিত্তি করে, সে তারপর এজের উপর ভিত্তি করে ইত্যাদি, তখন সেটাকে আমরা বলছি ক্লাস্টার স্যাম্পলিং। আর স্টাডিফাইড স্যাম্পলিং বলা হচ্ছে স্তর, অর্থাৎ বিভিন্ন একটা শ্রেণীকে বোঝাচ্ছে, অর্থাৎ সমাজের বিভিন্ন প্রকার শ্রেণী, তখন সেটাকে আমরা স্টাডিফাইড স্যাম্পলিং বলছি। তো এই হলো প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে মোটামুটি এবং নিরপেক্ষভাবে আমরা কি করছি, স্যাম্পলটাকে চুজ করছি, যদিও কিছু প্যারামিটারস এর উপর বেস করে। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে সবচেয়ে নিরপেক্ষ স্যাম্পলিং। ওকে, এরপরে চলে যাব আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং মূলত প্রথমত কিসের উপর বেস করে হবে, বিভিন্ন প্রকার প্যারামিটারস অর্থাৎ বায়াস হবে। এটা বলছে কি, এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং চারটি ভাগে ভাগ করা যায়। এটিও প্রথমত কনভেনিয়েন্স স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং এন্ড জাজমেন্টাল। কনভেনিয়েন্স শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে যে আমার যে কনভেনিয়েন্স ছাড়া, অর্থাৎ যে ডাটা কালেক্ট করবে, যে ব্যক্তিটি ডাটা কালেক্ট করবে বা এই যে স্যাম্পলটাকে চুজ করবে, সে ব্যক্তিটা কি করবে, তার কনভেনিয়েন্স থেকে করবে। অর্থাৎ মনে করো একজন ব্যক্তি তুলার, তার হাতের কাছে যেটা আছে সে সেটা থেকেই করবে, সে আর ভিতরে গিয়ে তুলার বেল খুলে তুলা দেখবে না, সেটাকে আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং বলছি। যেমন this the method is depend on the use of the access to the subject and such as serving outcomes of a mail or a passenger by street etc. মনে করো কাউকে তোমরা লিফলেট বিলি করতে দিছো যে সবাইকে দিয়ে দিতে হবে, তাহলে সে কি করবে, যেখানে লোকজন বেশি পাবে সেখানেই যাবে, তাই না, লিফলেট বিলি করতে। সো এই কনভেনিয়েন্স স্যাম্পলিংটা হচ্ছে একজন রিসার্চারের বা একজন যে স্যাম্পল চুজ করবে তার কনভেনিয়েন্স অনুসারে, অর্থাৎ তার সুবিধা অনুসারে সে স্যাম্পলটাকে চুজ করতে পারে, সেটাকে আমরা কনভেনিয়েন্স স্যাম্পল বলছি। সো
এটাতে কি হয়, অনেকটাই কিন্তু বাদ পড়ে যায়, পুরো পপুলেশনের অনেকটাই কিন্তু বাদ পড়ে যাচ্ছে। নেক্সট, জাজমেন্টাল ও পারপোসিভ স্যাম্পলিং। কোনো কিছু জাজ করার উদ্দেশ্যে অথবা কোনো পারপোসে যদি আমরা স্যাম্পলিং করে থাকি সেটাকে পারপোসিভ স্যাম্পলিং বলে। যেমন এখানে কিছু প্যারামিটারস একবারে উল্লেখ করা থাকে, যেমন এখানে কি, ইন জাজমেন্টাল or purposive sampling the sample is formed by the discussion of the judge of purely considering the purpose of the study along with the target understanding of the target audience। এখানে একেবারে রিসার্চারের বা যে স্যাম্পল চুজ করবে তার টার্গেট একবারে ঠিক থাকে। যেমন for instance, when a researcher want to understand that though peaceful process of the people who are interested in studying for their master's degree, the selection criteria will be, are you interested in studying in masters? মানে কি, যখন মনে করে একজন রিসার্চার তার কিছু স্টুডেন্ট খুঁজছে মাস্টার্স এর জন্য, তাহলে সে কি ধরনের ক্রাইটেরিয়া সেট করবে? একটা পপুলেশন, একটা জনসমষ্টি থেকে, জনগোষ্ঠী থেকে সে কি ধরনের লোকজনকে চাইবে, সেখানে সে একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিচ্ছে যে যারা শুধুমাত্র বিএসসি কমপ্লিট করেছে এখন মাস্টার্স করতে চায় তারাই শুধু রেসপন্স করবে। তাহলে কি হলো, তার এই যে স্যাম্পল কালেকশনের মেথডটা এটা একবারে উদ্দেশ্যমূলক এবং টার্গেট অডিয়েন্সকে সে কি করছে, ক্যাচ করছে। তো এটাকে আমরা বলছি জাজমেন্টাল পারপোসিভ স্যাম্পলিং। নেক্সট, স্নোবল স্যাম্পলিং। স্নোবল কি, তুষারের বল? স্নোবল স্যাম্পলিং is a method that is used to use key studies which need to be carried out in subject which are difficult to trace, but this sampling technique which is existing subjected provided referral to recruit sample required for a research study। দেখো এখানে একটা কথা আছে, রেফারেল, অর্থাৎ স্নোবল স্যাম্পলিংটা ঠিক যে সহজেই এটাকে স্নোবল বলা হচ্ছে কারণ স্নো কিন্তু একসাথে হয় না, একা হয় না, অনেকগুলো স্নো একসাথে যুক্ত হয়ে অনেক বড় কিছু তৈরি করে। তো বিষয়টা হচ্ছে যখন স্নোবল স্যাম্পলিংটা খুবই রেফারেল স্যাম্পলিংও বলা হচ্ছে, কারণ মনে করো তোমাকে একজন এইচআইভি পেশেন্ট বের করতে হবে সোসাইটি থেকে, তুমি কি সহজেই কিন্তু এই এইচআইভি পেশেন্ট বের করতে পারবে না, বাট তুমি যখন একজন এইচআইভি পেশেন্টকে জানবা, তার সে কিন্তু জানবে আর কারা কারা এইচআইভি পেশেন্ট, সো তার রেফারেন্সের মাধ্যমে কিন্তু তুমি তাদেরকে কালেক্ট করতে পারবা, সেই মানুষগুলো তথ্য নিতে পারবা। যেমন আমরা যদি ডেস্টিনির কথা বলি, এর আগে আমাদের দেশে ডেস্টিনি ছিল, এখনো হয়তো আছে কিনা জানি না। তো ডেস্টিনি যেটা ছিল কি, একজন মানুষ থাকতো, তার দুটো হাত থাকতো, সে থাকতো আবার তার দুটো আরো হাত থাকতো। সো এইভাবে কিন্তু একজনের রেফারেন্সে দুজন করে, দুজনের আবার চারজন, এভাবে কিন্তু চলতে থাকতো। সো যখন এই ক্রাইটেরিয়া মেনটেন করে যখন আমরা কি করব, স্যাম্পল চুজ করব, তখন সেটাকে আমরা বলতেছি স্নোবল স্যাম্পলিং বা রেফারেল স্যাম্পলিং। মনে করো ত্রাণ আসছে, একজন মানুষকে দেওয়া হলো, সে তার আত্মীয় স্বজনকে দিল, সে তার আত্মীয় স্বজনকে দিল, সে তার আত্মীয় স্বজনকে দিল, অর্থাৎ এভাবে রেফারেন্সিং এর মাধ্যমে চলে গেল, তখন আমরা সেটাকে বলতেছি স্নোবল স্যাম্পলিং। নেক্সট, কোটা স্যাম্পলিং। দিস ইজ ভেরি ডিফাইন্ড। যে কোটা স্যাম্পলিং আমরা বুঝতে পারছি যে যখন কোনো সিলেকশন মেম্বার বিশেষ কোনো সুবিধা পেয়ে থাকে স্যাম্পলিং, তখন সেটাকে আমরা কোটা স্যাম্পলিং বলছি। যে কোটা স্যাম্পলিং, সিলেকশন অফ এ মেম্বার ইন দিস স্যাম্পলিং টেকনিক হ্যাপেন্স অন দ্য বেসিস অফ এ প্রিসেট স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোনো প্রিসেট স্ট্যান্ডার্ডের উপর বেস করে যখন আমরা চাকরিতে অ্যাপ্লাই করতে যাই, কিন্তু যে কোটা আর নন কোটা এক্সেট্রা এগুলো কিন্তু থাকে। ইন দিস কেস অ্যাজ এ সিম্পল ফ্রম দ্য বায়াস এন্ড স্পেসিফিক অ্যাট্রিবিউটস এন্ড ক্রিয়েটেড sample will have the same attributes that are found in total population। দেখো এরকম স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া তৈরি করা হয়, যেমন মুক্তিযোদ্ধার সন্তান কারা আছে, শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরাই এখানে অগ্রাধিকার পাবে। সো হিয়ার ইজ এ স্পেসিফিক অ্যাট্রিবিউটস আর সেট প্রিসেট, এখানে এই যে স্পেসিফিক অ্যাট্রিবিউটস গুলো কিন্তু প্রিসেট করে দেওয়া থাকে, তখন সেটাকে আমরা বলতেছি কোটা স্যাম্পলিং। তো এই কোটা স্যাম্পলিং যেটা বললাম, ওকে, তাহলে নন প্রবাবল স্যাম্পলিং গুলো কিসের কাজে ব্যবহৃত হয়? সাধারণত হাইপোথিসিসের জন্য, এক্সপ্লোরেটরি রিসার্চের জন্য, বাজেন টাইম কনস্ট্রাকশনের জন্য, মোটামুটি ধারণা নেওয়ার জন্য এই সাধারণত নন প্রবাবিলিটি স্যাম্পলিং গুলো দেওয়া হয়ে থাকে। সো নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা দেখলাম চারটা। সেটা প্রথমটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, অর্থাৎ রিসার্চার তার কনভেনিয়েন্স প্রসিডিউরে, কনভেনিয়েন্স অর্থাৎ সুবিধা মতো স্যাম্পল কালেক্ট করবে। দ্বিতীয় জাজমেন্টাল অর পারপেসিভ, যখন রিসার্চার কোনো উদ্দেশ্যমূলক ভাবে তার স্যাম্পল কালেক্ট করবে, সেটাকে জাজমেন্টাল পারপোসিভ, এটা নিশ্চয়ই একটা ডিফাইন ক্যারেক্টারিস্টিক্স হবে। স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে রেফারেল স্যাম্পলিং, অর্থাৎ যখন রেফারেন্সের মাধ্যমে কি করা হবে, স্যাম্পল কালেক্ট করা হবে, তখন সেটাকে আমরা স্নোবল স্যাম্পলিং বলছি, অ্যাজ লাইক অ্যাজ এ ডেস্টিনি। এবং কোটা স্যাম্পলিং, যখন স্পেসিফিক কোনো টার্গেট গোষ্ঠীকে অ্যাসাইন করার জন্য কোনো অ্যাট্রিবিউট অর্থাৎ কোনো ক্যারেক্টারিস্টিক্স ইন করা হয়, তখন সেটাকে আমরা বলতেছি কোটা স্যাম্পলিং। আর ইউ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখো, অনেকগুলো স্যাম্পলিং মাথায় ঢুকে গেছে, সেজন্য
একটু এলোমেলো হবে, কিন্তু আমরা যদি একটু পড়াশোনা করি, থিঙ্ক করি, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমি আবার বলছি, স্যাম্পলিং মেথড মানে হচ্ছে কিভাবে স্যাম্পল কালেক্ট করব ফার্স্ট অফ অল। তো সেটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করতেছি, প্রবাবিলিটি স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ওকে, প্রবাবিলিটি স্যাম্পলিং কি হচ্ছে, সবার ওঠার চান্স সমান, কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ বায়াসড হবে, সবার ওঠার চান্স নেই। সো প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে আমরা চারটি ভাগে ভাগ করছি। প্রথমত সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেখানে কি হচ্ছে প্রত্যেকের ওঠার চান্স সমান, 1/50 মানে 1/50, 50 জন থাকলে 50 জনই ওঠার চান্স সমান। সিস্টেমেটিক স্যাম্পলিং, এই 50 জনের ভিতরে সবার ওঠার চান্সটা ঠিক সেভাবে থাকে না, বাট একটা নিউমেরিক সিস্টেম বা একটা সিস্টেম মেনটেন করা হয়। এখানে যে কেউ হতে পারে সেই নাম্বারের ক্ষেত্রে, যেমন 5, 10, 15, 20, 25, 30 এক্সেট্রা। সিস্টেমেটিক এর মধ্যে কি স্যার একটা সাইজ দেওয়া থাকবে, সেই সাইজের মধ্যে যতগুলো হ্যাঁ আছে সবাই কি হবে? হ্যাঁ, সবাই হবে। ওকে, যেমন সেটা এজ হতে পারে, যে এখন এই গ্রামের 30 বছর বয়সী যারা আছে তারা সবাই, এখন 30 বছর বয়সী কারা পড়বে সেটা তো আর যে স্যাম্পল কালেক্ট করবে সে জানে না, তাই না? ওকে, ক্লাস্টার স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং সেই গুচ্ছ উপর বেস করে করা হয়, যে এটা বিভিন্ন প্রকার ক্রাইটেরিয়ার উপর, অর্থাৎ একটা স্টেট ডিফাইন করা হয়, যে বিশেষ করে যেমন ওই গ্রামের রিলিজিয়নের উপর বেস করে হতে পারে, একটা এজের উপর হতে পারে। হ্যাঁ, ঠিক মানে আছে। স্যার এটা কোনো কিছুর উপর বেস করে আর কি, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট স্যার বৈশিষ্ট্যের এটা উপর। বায়াসড হয় না এজ স্যার? ভিত্তিক। না, এটা বায়াসড হবে না, কারণ হচ্ছে যে এটা একটা ফুল পপুলেশনকে যখন ধরা হচ্ছে তখন তো সেখানে বায়াস হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এই যে এখানে যতগুলো লোকজন আছে তাদের ভিতরে, স্যার কিন্তু স্যার হোল পপুলেশনের মধ্যে আপনি স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে কোনটা কোন ক্যাটেগরিয়ার, কিন্তু স্যার তাহলে স্যার এটা বায়াসড না? না, এটা হচ্ছে যে যেহেতু তুমি ক্লাস্টার বিভক্ত করে ফেলছো, সেই ক্লাস্টারের বায়াসটা তখন হবে যখন তুমি হোল পপুলেশনের ভিতরে কাউকে সিলেক্ট করবা, কিন্তু যখন তুমি ক্লাস্টার ভাগ করে করে প্রত্যেকটা ক্লাস্টার থেকে নিচ্ছ তখন কিন্তু এটা বায়াসড হচ্ছে না। মনে করো এ পাড়ায় 10 জন, ও পাড়ায় 10 জন, ও পাড়ায় 10 জন, কিন্তু পাড়াগুলো কিভাবে ক্লাস্টার করা হলো কোনো কিছু প্যারামিটারস এর উপর বেস করে, যেমন এটা পূর্ব পাড়া, এটা পশ্চিম পাড়া, এটা দক্ষিণ পাড়া, অর্থাৎ একটা দিকের উপর বেস করে এখানে ক্লাস্টার করা হলো। সেই ক্লাস্টার থেকে তখন তুমি পার্টিসিপেন্ট নিচ্ছ, ঠিক আছে। ওকে, নেক্সট আসো স্টাডিফাইড স্যাম্পলিং। স্টাডিফাইড স্যাম্পলিং এও ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগ থেকে নেওয়া হয়, যেমন যারা 20,000 টাকা স্যালারি পায় তাদের থেকে 2 জন, যারা 30,000 টাকা স্যালারি পায় তাদের থেকে 2 জন, যারা 50,000 পায় তাদের থেকে 2 জন, এভাবে নেওয়া হয়, তখন সেটাকে আমরা স্টাডিফাইড স্যাম্পলিং বলছি। ওকে, এবার আসি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রথমত কনভেনিয়েন্স স্যাম্পলিং, অর্থাৎ রিসার্চার তার ইচ্ছা মতো, তার সুবিধা মতো স্যাম্পল কালেক্ট করবে। জাজমেন্টাল পারপাসিভ, যখন রিসার্চার কোন স্পেসিফিক টার্গেট সেট করে দিবে কোন একটা পপুলেশনের ভিতরে শুধুমাত্র ওই কয়েকজনই আসতে পারবে, তখন সেটাকে আমরা জাজমেন্টাল বলছি। স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে যেটা বললাম যে রেফারেল স্যাম্পলিং, অর্থাৎ যখন কোন রেফারেন্সের মাধ্যমে স্যাম্পল কালেক্ট করা হয় তখন সেটাকে রেফারেল স্যাম্পলিং বলছি। যেমন ডেস্টিনির উদাহরণ দেওয়া যেতে পারে, একজন থাকে, তার নিচে আবার দুজন থাকে, তারা আবার দুজনকে দেয়, অর্থাৎ একজনকে ধরলে আস্তে আস্তে এইভাবে রেফারেন্সের মাধ্যমে যখন স্যাম্পল কালেক্ট করা হয় তখন সেটাকে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছি, এবং স্নোবল স্যাম্পলিং বলছি। ওকে, এর নেক্সট রয়েছে কোটা স্যাম্পলিং। ওই যে অ্যাবাউট দ্য কোটা, যখন স্পেসিফিক্যালি একেবারে সুচারুভাবে নয়, সহজভাবে স্পেসিফিক্যালি যখন কোনো বৈশিষ্ট্যকে, কোনো অ্যাট্রিবিউটকে প্রবেশ করানো হয় কোনো একটা জনগোষ্ঠীকে চুজ করার জন্য, তখন সেটাকে আমরা বলতেছি কোটা স্যাম্পলিং। ওকে, তো আমাদের একটু পড়তে হবে, হোপফুলি পড়লে মোটামুটি ক্লিয়ার হবা, আর আমি কিছু ডকুমেন্টস তোমাদের প্রোভাইড করতে পারবো এছাড়াও। তো এই ছিল স্যাম্পলিং। এরপরে যদি আমরা চলে যাই বায়াস স্যাম্পলিং এর কথা, যে কজেস অফ দ্য বায়াস স্যাম্পলিং, বায়াস স্যাম্পলিং কেন হবে। তো ডিউ টু দা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে হতে পারে, যে লঙ্গার ফাইবার, যে বড় বড় ফাইবার করছে তাই ওখান থেকে নিয়েছে, একটা বেলে বড় বড় ফাইবার দেখা যাচ্ছে তাই যে চুজ করবে সে সেখান থেকে বড় বড় ফাইবার গুলো তাকে আকর্ষণ করছে, সেই কারণেও হতে পারে। পজিশন অফ দ্য রিলেশন টু দা পারসন, পজিশনের সাথে, অর্থাৎ কোনো প্রকার রিলেশন আছে কিনা, যে যে সাপ্লাই করছে অথবা যে সাপ্লাই নিচ্ছে বা যে চেক করবে, এদের ভিতরে কোনো রিলেশন যদি থাকে। আরেকটা হচ্ছে যে সাবকনসিয়াস বায়াস, অর্থাৎ মনে নাই হঠাৎ করে নিয়ে ফেলেছে, এই সেটা হতে পারে সাবকনসিয়াস বায়াস। সেটাকে আমরা মানে মনের অবচেতন মনে যখন এ ধরনের কাজ করা হয় বা নিয়ে নেয় তখন সেটাকে আমরা বলছি সাবকনসিয়াস বায়াস। ওকে, সো দিস ইজ দ্য রিজন ফর দ্য বায়াস অফ দ্য স্যাম্পলিং। ওকে, এখন আমরা কিছু টেকনিকের কথা জানবো। সো
সেই সেমিস্টার গুলো হচ্ছে জোনিং টেকনিক, কোর্স স্যাম্পল টেকনিক, নিউমেরিক্যাল স্যাম্পল টেকনিক, র্যান্ডম ড্র টেকনিক, কাট স্কয়ার মেথড, অনেকগুলি মেথড রয়েছে। তো এদের ভিতরে আমরা জোনিং টেকনিকটা পড়ব। দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, এটা করেছিলাম আমরা স্যার। এটা পড়েছো, তাহলে তো হয়ে গেল। আর এটা করছি আমরা। ওকে, যে স্যার ফাইনাল এক্সামও দিছিলাম স্যার, মিড টার্ম। ওকে ওকে ওকে, তাহলে তো হয়ে গেল যে 40 বেলস যদি আমরা কালেক্ট করি সেখান থেকে 40টা নিব, সেখানে আবার ভাগ করে 40টা ফেলবো, আবার ভাগ করব, অর্থাৎ হ্যান্ডফিল পরিমাণ না হওয়া পর্যন্ত আমরা সেটা কি করছি, কন্টিনিউ করতে আছি। তো এট লাস্ট দেখা যাবে যে আমাদের কি সবগুলা থেকে আস্তে আস্তে একটা হ্যান্ডফিল পরিমাণ থাকছে, সেটার কোয়ালিটি টেস্ট করলেই আমরা কিন্তু সবগুলোর কোয়ালিটি টেস্ট করতে পারছি। সো এটাকে আমরা জোনিং টেকনিক বলছি। তো এই ছিল আজকের সিম্পল যে লেকচার আমাদের, ঠিক আছে, স্যাম্পলিং এর উপরে। তো এখানে কোনো কোশ্চেন থাকলে তোমরা স্যার আমরা কি জোনিং এর কি স্যার ডিটেইলসে পড়বো? হ্যাঁ একটু ডিটেইলস পড়তে হবে, জোনিং টেকনিকটা কিভাবে করা হয়, এটা তো পড়েছো বললা তোমরা, এটাই জি স্যার, জি স্যার। সমস্যা নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের ছোট লেকচার, ইন্ট্রোডাক্টরি লেকচার। তো তোমাদের ভিতরে কোনো কথা থাকলে তোমরা বলতে পারো আমাকে। স্যার ক্লাসের স্টার্টিফাইড মধ্যে, আরেকবার ক্লাসের বাইরে বুঝাবেন আমরা স্যার? কথা বলবো একটু পরে, ক্লাসের কোনো কথা থাকলে এখন স্যার আমাদের নিয়ে গেলে স্যার হয় না, একটু স্টার্টিফাইডটা আরেকবার বোঝানো মানে যাবে? এত মানে সকাল 9টার সময় একটু। আমরা ক্লাসের বাইরে কথা একটু পরে বলি, হ্যাঁ আমরা স্টাডিফাইডটাতে চলে যাই। স্টাডিফাইড হচ্ছে যেটা একটা যখন ক্লাসিফিকেশন, একটা ক্লাস্টার কতগুলো প্যারামিটারস এর উপর বেস করে ছোট ছোট গ্রুপে হয়, কিন্তু স্টাডিফাইডটা কোন স্পেসিফিক প্যারামিটারস এর উপরে বড় গ্রুপে হয়। যেমন একটা স্তর লেয়ার যখন কল্পনা করা হয়, বিশেষটা বিষয়টা হচ্ছে যে যেমন মনে করা হলো যে বিভিন্ন প্রকার স্যালারি রেঞ্জ, যেটা বারবারই বলতেছি যে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, এই কতগুলো মানুষ আছে ঢাকা শহরে 50,000 টাকার স্যালারিতে, কতগুলো মানুষ আছে 30,000 টাকার স্যালারিতে। তো একটা হিউজ লার্জ পপুলেশনকে যখন একটা ডিফাইন ক্যারেক্টারিস্টিক্স আমরা করতেছি তখন সেটাকে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলছি, ঠিক আছে। মনে করো 4টা পাড়া, আবার বলি সেই 4টা পাড়ায় 50,000 টাকার স্যালারি কতজন আছে, 30,000 টাকার স্যালারি কতজন আছে, সেগুলা থেকে আমরা একজন একজন করে নিচ্ছি। তখন এভাবে যখন স্যাম্পলটাকে কালেক্ট করতেছি তখন সেটাকে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলছি, ঠিক আছে। স্যার এটা নিউমেরিকে আসে না স্যার? হ্যাঁ অনেকটাই নিউমেরিকে চলে আসে, প্যারামিটারস গুলো নিউমেরিকে হতে পারে, ওকে স্যার। ঠিক আছে। Okay, sir. বা Okay, যেমন sir. মনে করো ধনী, ধনীর সংজ্ঞা কি নিউমেরিকে দেওয়া যাবে? বাট ধনী না স্যার। যে হ্যাঁ এই গ্রামে কারা কারা ধনী, ধনী কিন্তু স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ঠিক আছে। জি বা গরিব, কত গরিব তো সেটাকে আর বলা যাচ্ছে না। না স্যার। ওকে, তো তোমরা একটু তাহলে স্যার পূর্ব আশা করি। স্পেসিফিক্যালি বলে দিচ্ছি স্যার প্যারামিটার কতটুকু স্যার, সেটা ভিত্তি করে ওরা খুঁজে। জি, ওকে স্যার। এই ছিল আমাদের আজকের ছোট লেকচার, যেটা হচ্ছে স্যাম্পল এন্ড স্যাম্পলিং। এটা সম্পর্কে একটু পড়তে হবে তোমাদের, সিম্পলি, এমন কিছু নেই। ওকে, সেটা হলো, আমি শেয়ারটা স্টপ করছি।